আজকে আমরা পাইরলের বিক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করব। মূলত প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো হয় ওগুলো নিয়ে আলোচনা করব। তো পাইরলের ফিউরানের মতো পাইরলেরও 2 নম্বর অবস্থানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়ে থাকবে, বা যে প্রতিস্থাপকটা আসবে সেটা 2 নম্বর অবস্থানে যুক্ত হবে। যেমন পাইরলের নাইট্রোজেন যেটাতে আছে ওটা 1 নম্বর, এরপরে 2, 3, 4, 5, অথবা এটাকে আলফা বলতে পারি আর এই দুটাকে বিটা বলতে পারি। তো পাইরলের মধ্যে এই 2 নম্বর অবস্থানে বা আলফা অবস্থানে সাধারণত প্রতিস্থাপকগুলো এসে যুক্ত হবে। তো আমরা কিছু বিক্রিয়া দেখব পাইরলের প্রতিস্থাপনের যে বিক্রিয়াগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম বিক্রিয়াটা হচ্ছে নাইট্রেশন। তো আমরা নাইট্রেশন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত পাইরলের নাইট্রেশনটা দেখব। নাইট্রেশনের জন্য আমরা জানি যে সাধারণত নাইট্রেশনটা হলে সেখানে নাইট্রিক অ্যাসিড থাকবে, HNO3 নাইট্রিক অ্যাসিড দিব। এখন যেহেতু এটা পাইরলের করতেছি, এটা ফিউরানের সাথে মিল থাকবে। ফিউরানের যেভাবে করেছিলাম বিক্রিয়া সময়ের মধ্যে নাইট্রেশন, সেমভাবে আমরা নাইট্রেশনটা করব পাইরলের ক্ষেত্রে। তো এখানেও একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আসবে, নাইট্রিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। তাহলে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিচ্ছি, CH3 C ডাবল বন্ড O, বাইরে একটা 2, সাথে অক্সিজেন। এটার নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করবে, প্রথমত এই দুটো জিনিস বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে। সেই যৌগটার নাম হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি বা, মানে এই দুটার পরিবর্তে, মানে এই দুটো মিক্সড হয়ে যে উৎপাদটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 C ডাবল O CONO3, এই যৌগটা উৎপন্ন হবে এবং এটার নাম হচ্ছে অ্যাসিটাইল নাইট্রেট। অ্যাসিটাইল নাইট্রেট। এই দুটোটা বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করলো, এই যৌগটার সাথে পাইরলটা বিক্রিয়া করবে। মূলত এই দুইটার সাথে বিক্রিয়া করা হলো। তো তাহলে আমরা পুরো প্রসেসটাকে এভাবে বলতে পারি যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ঘন উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথমে অ্যাসিটাইল নাইট্রেট উৎপন্ন করবে। যে অ্যাসিটাইল নাইট্রেটটা উৎপন্ন করলো সেটা পাইরলের সাথে বিক্রিয়া করবে, সেটা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাইরলের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে যে নাইট্রেশনটা ঘটবে সেটার জন্য যে উৎপাদটা তৈরি হবে সেটা হচ্ছে 2 নাইট্রো পাইরল উৎপন্ন করবে। তো আমাদের পাইরলটা সেম থাকবে, শুধু প্রতিস্থাপকটা যুক্ত হবে। এখানে যেটা নাইট্রেশন সেজন্য নাইট্রোমূলক যুক্ত হবে। তো প্রথমত আমরা পাইরলটা গাঠনিক চিত্রটা এঁকে ফেলি। এটা ছিল আমাদের পাইরল। তো এর সাথে যুক্ত হবে 2 নম্বর অবস্থানে যেটা নাইট্রেশন, নাইট্রোমূলকটা যুক্ত হবে NO2। তো এটা যুক্ত হলো মূলত এই যৌগটা থেকে। এখানে NO3 ছিল, 3 থেকে NO2 যুক্ত হলো। তাহলে এখানে থাকবে CH3CO এবং এখান থেকে 3 থেকে 2টা এখানে যুক্ত হয়েছে, আর একটা অক্সিজেন থাকে সেজন্য C ডাবল O। এবং এখানে ভিতরে একটা হাইড্রোজেন ছিল আগে থেকে, ওই হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার কারণেই নাইট্রোমূলকটা যুক্ত হতে পারছে, ওইটা বের হয়ে এটার সাথে যুক্ত হবে। তাহলে CH3 C ডাবল OH হবে, প্লাস CH3 C ডাবল OH। তাহলে ইথানোয়িক অ্যাসিড পেয়েছি বা অ্যাসিটিক অ্যাসিড। আর এখানে আমরা 2 নাইট্রো পাইরল পেলাম, 2 নাইট্রো পাইরল। তো আশা করি আমরা নাইট্রেশনটা বুঝতে পারছি। তো নাইট্রেশনটার মধ্যে মূলত প্রথমে ঘন উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করে অ্যাসিটাইল নাইট্রেট উৎপন্ন করে, যা পরবর্তীতে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাইরলের সাথে বিক্রিয়া করে 2 নাইট্রো পাইরল এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে নাইট্রেশনটা এভাবে আমাদের পড়তে হবে। এখন আমরা পাইরলের সালফোনেশন দেখব। তো সালফোনেশনের জন্য আমরা বলতে পারি প্রভাবক হিসেবে থাকবে এখানে পিরিডিন। তো পিরিডিনের সংকেতটা আমরা জানি যে পিরিডিনের মধ্যে 5টা কার্বন থাকে এবং তার সাথে নাইট্রোজেন যুক্ত থাকে। এটা হচ্ছে পিরিডিনের সংকেত এবং এখানে বেনজিনের মতো দ্বিবন্ধনগুলো থাকবে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সংকেত আকারে C5H5N, মানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন, সেজন্য C5 এবং প্রতিটা কার্বন হাইড্রোজেন আছে 5টা, সেজন্য H5 এবং নাইট্রোজেন একটা, এবং নাইট্রোজেনের মধ্যে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তো সালফোনেশনের জন্য আমরা পিরিডিন প্রভাবকের উপস্থিতিতে
ও সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে পাইরল। সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণ সহ পাইরলকে আমরা 100°C তাপমাত্রায় যদি সালফোনেশন করি তাহলে পাইরল টু সালফোনিক অ্যাসিড পাবো। তাহলে পাইরল টু সালফোনিক অ্যাসিড কীভাবে পাবো সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অবস্থানে যুক্ত হবে। তো অলরেডি ভিতরে একটা হাইড্রোজেন আছে, সালফোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে SO3H। তাহলে আমরা এখানে প্রথমত পাইরলটাকে লিখি গাঠনিক সংকেতটা, এবং এখানে অলরেডি ভিতরে একটা হাইড্রোজেন আছে, তো SO3টা যুক্ত হবে, তাহলে হচ্ছে SO3H। তো এটা প্রভাবকটা না থাকলে এই বিক্রিয়াটা হবে না, সেজন্য প্রভাবকটা দিতে হবে। পিরিডিন প্রভাবকের উপস্থিতিতে 100°C তাপমাত্রায় পাইরল টু সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে, বা টু সালফোনিক পাইরল উৎপন্ন হবে। আশা করি আমরা সালফোনেশনটা পারবো। তো এখন আমরা আরেকটি বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে পাইরল থেকে পাইরল টু কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে উৎপন্ন করা হয়। আমাদের পরীক্ষায় কিন্তু বিক্রিয়া সম্পূর্ণকরণ আসবে, তো সম্পূর্ণ করার জন্য আমাদের এইরকম থাকতে পারে যে পাইরল থেকে পাইরল টু কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে বলবে। তো এটাকে করার জন্য আমরা প্রথমে পাইরলকে নিব, তার সাথে জলীয় পটাশিয়াম কার্বনেট নিব, যেটাকে আমরা 100°C তাপমাত্রায় উত্তপ্ত করলে এখানে আমাদের ভিতরে সি কার্বন একটা আছে, অক্সিজেন 3টা আছে, তার মানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের জন্য লাগবে COOH। তাহলে এখান থেকে কার্বন আসবে একটা আর অক্সিজেন 2টা আসবে COO, এবং ভিতরে একটা হাইড্রোজেন ছিল, তো এটা মিলিত হয়ে COOH উৎপন্ন করবে। তো আগের পাইরলের স্ট্রাকচারটা সেম থাকবে, শুধু এখানে এক্সট্রাভাবে COOটা এসে হাইড্রোজেনের সাথে যুক্ত হলে COOH হবে, তাহলে এটাই হচ্ছে পাইরল টু কার্বক্সিলিক অ্যাসিড। তো এখানে আর থাকবে পটাশিয়াম থাকবে এবং অক্সিজেন একটা বাকি থাকবে, পটাশিয়াম 2টারে পটাশিয়াম অক্সাইড থাকবে আর বাকি। আশা করি আমরা পাইরল টু কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে উৎপন্ন করতে হয় এটা বুঝতে পারছি পাইরল থেকে। এখন আমরা পাইরলের প্রিরেলক্রাফটস বিক্রিয়া দেখব। তো প্রথমত প্রিরেলক্রাফটস বিক্রিয়া দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট যদি আমরা বিক্রিয়া করে তাহলে এক ধরনের হবে, আর একটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড যদি বিক্রিয়া করে তাহলে আরেক ধরনের বিক্রিয়া হবে। তো দুইটাই প্রিরেলক্রাফটস বিক্রিয়া। তো প্রথমে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেট বিক্রিয়া করলে কী ধরনের ঘটনা ঘটে দেখি। তো প্রথমে কোনো ধরনের প্রভাবক লাগবে না, এটাতে প্রভাবকের অনুপস্থিতিতেই পাইরলকে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে আমরা 250°C তাপমাত্রায় উত্তপ্ত করব। তাহলে 250°C তাপমাত্রা থাকতে হবে, এবং এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রেট আমরা এ পর্যন্ত অনেকবার দেখেছি অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সংকেত, সেটা হচ্ছে CH3 ডাবল বন্ড O, এবং এটা থাকবে নিচে 2 এবং সাথে থাকবে একটা অক্সিজেন। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সংকেত। অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে আমাদের পাইরলটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2-অ্যাসিটাইল পাইরল উৎপন্ন করবে। তো প্রথমত আমাদের পাইরলের স্ট্রাকচারটা সেম থাকবে, নাইট্রোজেন এবং যে হাইড্রোজেনটা আছে আমরা ওগুলো আগের মতো দিয়ে দিলাম, ডাবল বন্ড দিয়ে দিলাম। এখানে আমাদের CH3CO এটা 2বার আছে, তো আমরা দুই অণুর মধ্যে এক অণু নিব, এক অণু এটার সাথে 2 নম্বরের অবস্থানে যুক্ত হবে, C ডাবল বন্ড দিলাম এবং সাথে CH3 আছে, এবং ভেতরে যে হাইড্রোজেনটা ছিল ওটা বের হয়েছে, ওটা বের হয়ে এই যৌগটা যুক্ত হয়েছে। তাহলে এই অংশটা যুক্ত হওয়ার কারণে এটা নাম হয়ে গেছে 2-অ্যাসিটাইল পাইরল, 2-অ্যাসিটাইল পাইরল। তার সাথে যে হাইড্রোজেনটা বের হয়েছিল এবং এখানে CH3CO একটা অংশ রয়ে গেছে, দুইটার মধ্যে একটা নিয়েছিলাম, এখানে আরেকটা অংশ রয়ে গেছে, ওইটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে CH3COOH উৎপন্ন করবে, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে এটা, এবং এই যৌগটা উৎপন্ন করতে আমাদের মেইন হচ্ছে এটা, প্রিরেলক্রাফটস বিক্রিয়ার মাধ্যমে এটা উৎপন্ন হলো। এর পরবর্তীতে আমরা আরেকটা উৎপাদ হিসেবে আমরা বিক্রিয়ক আরেকটা ইউজ করব, যার কারণে আমরা আরেক ধরনের প্রিরেলক্রাফটস দেখব, সেখানেও আমরা 250°C তাপমাত্রায় করব। আমরা যদি একই রকম পাইরলটা নিয়ে নিই, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এবং এখন অ্যাসিটিক অ্যানহাইড্রেটের পরিবর্তে আমরা ব্যবহার করব অ্যাসিটাইল ক্লোরাইড, সেটার সংকেত প্রায় সেমই, CH3C ডাবল বন্ড O, ভিতরের ব্র্যাকেটের অংশটা সেম, শুধু এখানে 2 অণুর পরিবর্তে আমরা 1 অণু নিলাম এবং অক্সিজেনের পরিবর্তে আমরা ক্লোরিন নিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড।
অ্যাসিটাইল ক্লোরাইড যদি নিয়ে থাকি এবং এটাকে আমরা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, উত্তপ্ত করলে সেম 2 অ্যাসিটাইল পাইরোল উৎপন্ন করবে। আমাদের মূলত 2 অ্যাসিটাইল পাইরোল উৎপন্ন করাটাই হচ্ছে উদ্দেশ্য। তো সেমভাবে আমরা একই রকম পাইরোলের গাঠনিক স্ট্রাকচারটা সেম থাকবে, শুধু 2 নাম্বার অবস্থানে এই প্রতিস্থাপকটা যুক্ত হবে। তাহলে হচ্ছে আগের মতো সি ডাবল বন্ড ও CH3, যেটা হচ্ছে কি আমাদের 2 অ্যাসিটাইল পাইরোল, এবং এর পাশাপাশি এখন আর ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে না, এখন উৎপন্ন করবে এখানে যে ক্লোরিনটা ছিল আর এখানে যে হাইড্রোজেনটা বের হয়ে গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তো আশা করি আমরা ফ্রিডেল কার্ভস বিক্রিয়াটা বুঝতে পারছি। এভাবে করে ফ্রিডেল কার্ভস বিক্রিয়াটা করতে হবে। তো পাইরোলের বিক্রিয়াসমূহ আমাদের সম্পন্ন হলো, আশা করি পরীক্ষা এগুলোর মধ্যে আসবে।